ঝিমলিতলার গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। গল্প পড়ছি আমি কস্তুরী। আজ পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বর্ষেলের বিড়ম্বনা। বর্ষেল অর্থাৎ বড়শি ও ছিপ দিয়ে মাছ ধরতে যে পটু, এক কথায় ওস্তাদ মৎস্য শিকারী। লাঠি যে চালাতে পটু সে হলো লেঠেল, ছিপ বড়শি বাইতে যে পটু সে হলো বর্ষেল। এই সামান্য ভূমিকার দরকার ছিল এই জন্যে যে অনেকেরই বর্ষেল কথাটার অর্থ জানা নেই হয়তো। প্রসঙ্গক্রমে একথাও বলা প্রয়োজন যে যেমন লাঠি হাতে নিয়ে সবাই বেড়ায় কিন্তু সবাই লেঠেল নয়, তেমনি ছিপ দিয়ে মাছ সবাই ধরে কিন্তু তারা বর্ষেল নয়। আমাদের গাঁয়ের রামহরিহর নামজাদা বর্ষেল। আশপাশের 10খানা গাঁয়ের মধ্যে তার নাম বর্ষেল হিসেবে প্রসিদ্ধ। তাঁর ব্যবহার করলাম এই জন্যে যে রামহরি বনেদি ব্রাহ্মণ ঘরের সন্তান আমাদের গাঁয়ের। লম্বা চওড়া দশাশই চেহারা, বড় বড় গোঁফ, চোখ বড় বড় ও রাঙা। আমরা ছেলেপুলের দল তাঁকে যথেষ্ট ভয় করে চলি, বড্ড রাশভারী লোক। আগে অবস্থা খুব ভালো ছিল, এখন বিষয় সম্পত্তি সামান্যই অবশিষ্ট আছে। তাঁরই আয়ে অতি কষ্টে সংসার চলে। রামহরি জীবনে কারো চাকুরি করেননি, এখন তিনি 50 বছরে পদার্পণ করেছেন। সুতরাং এই বয়সে পরের দাসত্ব আর স্বীকার করবেন না এটা নিশ্চয়। কিন্তু মাছ ধরা সম্বন্ধে একজন অথরিটি তিনি। বহু লোক এই বিষয়ে তাঁর পরামর্শ নিতে আসে। হ্যাঁ হরমশাই, গাঙে কি চার করে রাখবো আজ? কি চার দিচ্ছ? গোবর আর কেঁচো, নতুন বর্ষার জল, তুষ আর কুড়ো দাও। তার অভিজ্ঞতা যথেষ্ট বিস্তৃত। কে তার কথার প্রতিবাদ করতে সাহস করবে? হরমশাই জীবনের অনেক আশ্চর্য ধরনের মাছ ধরেছেন। তার মুখে সেসব গল্প শুনলে আহার নিদ্রা ভুলে যেতে হয়। অবশ্যই আমাদের মতো ছেলে মানুষের সঙ্গে সেসব গল্প তিনি কখনো করতেন না। বড় লোকেদের সঙ্গে বসে বলতেন, আমরা বসে শুনতাম। এসব 25 বছর আগেকার কথা বলছি, আগেই বলে রাখি। আমার তখন 12-13 বছর বয়স। আষাঢ় মাস, খুব বর্ষা হয়ে গিয়েছে। মাঠে ডোবায় জল থই থই করছে। হাবুল বললে, মাছ ধরতে যাবি সন্তুদা? জোটেমারির খালে বড় বড় বান মাছ আর জিওল মাছ পড়ছে। কে বললে? কাল গোপাল আর ন্যাড়া কাকা এই বড় বড় বান মাছ ধরে এনেছে। তোর বড় ছিপ আছে, আমায় একখানা দিবি? 2খানা মোটে আছে, বাকি 3খানা পুঁটি মাছ ধরা ছিপ। বেলা 3টের পর আমরা 4 জন সমবয়সী বন্ধু জটেমারির খালে কাঠের পুলের নিচে মাছ ধরতে গিয়ে দেখি রামহরিহর সেখানে তার লম্বা লম্বা ছিপগুলো নিয়ে দস্তুর মতো চারকাঠি পুঁতে এক মনে গম্ভীর মুখে একা বসে। সন্তু প্রশংসাসূচক বিস্ময় সুরে বললে, রামহরি জ্যাঠা মাছ ধরছে? আমি বললাম, কই? ওই দেখ, ওই গাছের নিচে। আমার মাথায় এক দুষ্টু বুদ্ধি জাগল। মস্ত বড় বর্ষেল রামহরি জ্যাঠা দস্তুর মতো চারকাঠি পুঁতে মাছ ধরতে বসেছেন। যদি মাছ ধরতে হয় তবে ওরা আশেপাশে বসে, নয়তো মাছ হবে না। যে যে সাধনায় সিদ্ধ তার শরণাপন্ন না হলে সে সাধনায় সিদ্ধি লাভ করা যায় না। আমি বললাম, চল রামহরি জ্যাঠার ডাইনে ওই ফাঁকা জায়গাটায় ছিপ ফেলি। হাবুল বললে, উনি যদি বকেন? বকেন তো বকবেন, দেখছিস নে ওর চারে বড় বড় মাছ সব আসতে শুরু করেছে। অমন ওস্তাদ এ দেশে নেই। কি দিয়ে চার করতে হয়, কিসে বড় মাছ আসে, এ উনি যেমন জানেন এমন কেউ জানে না। আমরা পাশে বসবার উদ্যোগ করছি, রামহরি বর্ষেল কিন্তু সেটা তত প্রীতির চক্ষে দেখলেন না।
একটা কারণ হচ্ছে তিনি মাছ জোগাড় করবার মশলা ছড়িয়েছেন জলে। এখন অন্য কেউ এসে তার তৈরি জমিতে চাষ করুক, এটা তিনি পছন্দ করলেন না। দ্বিতীয়ত আমরা চঞ্চল বালক, তার মতো চুপচাপ বসে থাকতে পারবো না, গোলমাল করবই। তাহলে মাছ আসবে না ছাড়ে, ভয় পেয়ে ভেসে যাবে। রামহরিহর তুরীয় অবস্থা থেকে নেমে এসে আমাদের দিকে চেয়ে বললেন, এই ওখানে বসবি নাকি? হ্যাঁ জ্যাঠামশাই, আপনার পায়ে পড়ি, কিছু বলবেন না আমাদের? রামহরি বিরক্তিপূর্ণ মুখে বললেন, যত আপদ, আর জায়গা পেলি নে? আচ্ছা চুপ করে বস, কেউ কথাটি কইবি নে। কিছুক্ষণ কেটে গেল। প্রায় আধ ঘন্টা ছিপ ফেলেছি আমরা, কিন্তু একটা মাছও ঠোকরায়নি। গোলমাল না করি, কথাবার্তা চলছে সমানে। ক্রমে কথাবার্তা সুর চড়ল। পচা বললে, ওই ক্ষেতটায় কাঁকুড় হয়েছে, সন্তু যা গোটা চারেক কচি রেখে কাঁকুড় তুলে আন। রামহরি বসেল ওদিক থেকে ধমক দিয়ে বললেন, এইসব কি হচ্ছে? আমরা ধমক খেয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। ইতিমধ্যে হাবুল এবং পচা বাবলা কাঁটার নিচু বেড়া ডিঙিয়ে অদূরবর্তী কাঁকুড়ের ক্ষেতে ঢুকে পড়ল এবং 3টি বড় বড় কাঁকুড় নিয়ে আমাদের কাছে ফিরে এলো। গন্ডগোল বাঁধল কাঁকুড়ের ভাগ নিয়ে। আমি বললাম, তোমরা ভাগ বেশি নেবে কেন? সমান ভাগ করো। আমি তোমাদের ছিপ নিয়ে চৌকি না দিলে তোমরা কাঁকুড় আনতে পারতে। পচা বললে, আমি বড়টা তুলেছি, ওটা আমার। জ্যোতিষ নাপিতের ছেলে কেষ্ট বললে, তা কেন, সমান ভাগ হবে। রামহরি আবার ধমক দিয়ে বললেন, ওসব কি হচ্ছে রে? মাছ ধরতে এসেছিস না কাঁকুড় খেতে এসেছিস এখানে? আমি বললাম, মাছ মোটে ঠোকরাচ্ছে না জ্যাঠামশাই। কি করে মাছ ঠোকরাবে? তোমাদের তো মাছ ধরা নয়, মাছ ধরা খেলা। কি জানিস তোরা মাছ ধরার? সব কটাতে জুটে হুটোপাটি করছিস আর কাঁকুড় চুরি করছিস পরের ক্ষেত থেকে। মাঝে পড়ে আমারও মাছ হলো না তোদের গোলমালে। নইলে যা চার করেছিলাম, কুঁড়ো আর পুরনো তেঁতুল। রামহরি হঠাৎ চুপ করে গেলেন। উত্তেজনার মুখে মৎস্য শিকারের গুচ্ছ তত্ত্ব প্রকাশ করে ফেলেছিলেন আর একটু হলে। আমি চুপি চুপি বললাম, ওই শুনে রাখ, কুঁড়ো আর পুরনো তেঁতুল এই দিয়ে চার করতে হবে, বুঝলি তো? ভুলে বলে ফেলে দিয়েছেন। হাবল ছিপ একখানা জল থেকে তুলে বললে, মাছ মোটে ঠোকরাচ্ছে না। রামহরি তাচ্ছিল্যের সঙ্গে ছিপটার দিকে চেয়ে বললেন, ও কি বহর দিয়েছিস? তোদের সবই হলো ছেলে খেলা, জল মেপে বহর দিতে হয়। আমি আগ্রহের সুরে বললাম, সে কি করে করতে হয় জ্যাঠামশাই? জল মেপে নিসনি? তা তো জানি নে। রামহরি দাঁত খিচিয়ে বললে, তা জানবে কেন? জানো কাঁকুড় চুরি করতে। ঢিল বেঁধে সুতো জলে ছেড়ে দেখো কতটা ভিজেছে, সেখানে ফাতনা তুলে বাঁধো, তাকে বহর দেওয়া বলে। দেখি। আমি ছিপ তুলে দেখাতে রামহরি বসেল সেদিকেই চেয়ে গম্ভীরভাবে বললেন, 2.5 হাত বহর দে। সম্ভ্রমে আমার মন পূর্ণ হয়ে গেল। রামহরি বসেল স্বয়ং আমাদের বহর সম্বন্ধে উপদেশ দিয়েছেন। এইবার মাছ না হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ চুপ করে বসে থাকবার পরে আমাদের মধ্যে আবার গুঞ্জনরব উত্থিত হলো এবং খুব শিগগির সে গুঞ্জন কলরবে পরিণত হয়ে গেল। এবার গোলমাল বাঁধল ছিপের বহর নিয়ে। প্রত্যেকে প্রত্যেকের দোষ ধরতে ব্যগ্র। পচা বললে, আমায় ছিপ দাও, আমি নিজে বহর দিই। আমি বললাম, তুই কি বুঝিস বহরের? আমায় দে, দিয়ে দিচ্ছি। থাক, তোর আর ওস্তাদি করতে হবে না, ঢের হয়েছে। মুখ সামলে কথা কবি সন্তু, তুই মুখ সামলে। আমাদের সুর তখন পঞ্চমে উঠেছে। রামহরি বললেন, কি বিপদেই পড়েছি এদের নিয়ে। আজ যে আমার 4 কড়াই মাটি হলো দেখছি এদের জ্বালায়।
তোরা বাপু অন্য জায়গায় যা, ওঠ ওখান থেকে, বেরো। আমরা তাড়া খেয়ে ছিপ গুটিয়ে সেখান থেকে উঠে আর কিছু দূরে গিয়ে বসলাম। একটা কাজ ঝোপের আড়াল থাকার দরুন সেখান থেকে রামহরি বর্ষেলকে ভালো করে দেখা যায় না। আরও কিছুক্ষণ কেটে গেল। সামনের ছোট খালে কচুরিপানার দামে নীল ফুল ফুটেছে। বর্ষার জল থই থই করছে খালের কানায় কানায়। ওপারের চরে আরামডাঙ্গা গ্রামের বাঁশ, খেজুর, তালগাছের শীর্ষ বৃষ্টি ধোয়া নীল আকাশের তলায় একটি শ্যামল সরলরেখা রচনা করেছে। দু একটা সাদা বক জলের ধারে পানা শ্যাওলার দামের ওপর চড়ে বেড়াচ্ছে। হঠাৎ একটা অস্পষ্ট চিৎকার শুনে আমরা রামহরি জ্যাঠার দিকে চাইলাম। তিনি দাঁড়িয়ে উঠে একটা বড় ছিপ দুহাতে হ্যাঁচকা টান মেরে তুললেন। এইটুকু আমরা দেখলাম। তারপর তিনি বলে উঠলেন, যা! হাবুল বললে, রামহরি জ্যাঠা মস্ত বড় মাছ বাঁধিয়েছে, চল গিয়ে দেখি। সবাই মিলে তখনই ছুটে গিয়ে শুনলাম প্রকাণ্ড মাছ বেঁধেছিল ওর ছিপে, কিন্তু উনি টান দিতেই ছিপের আগা ভেঙে নিয়ে মাছটা পালিয়েছে। সত্যিই দেখি বড় একটা ছিপের আগার দিকটা ভাঙা। ছিপটা হাতে করে বোকার মতো রামহরি দাঁড়িয়ে। আমাদের দেখে বিরক্তির সুরে ঝাঁঝের সঙ্গে তিনি বললেন, তোদের জন্যে আজ সব মাটি। না দিলি চারে মাছ আসতে, না দিলি সুস্থ হয়ে মাছ ধরতে। সেই বেলা 3টে থেকে পেছনে লেগেছিস বাপু। মাছ ধরতে আসিস কেন তোরা? কি বুঝিস মাছ ধরার? এ কি ছেলের হাতে পিঠে? এত বড় মাছ খেলে শুধু তোদের জ্বালায় তুলতে পারলাম না, সুতো কেটে নিয়ে পালিয়ে গেল। না, আজ আর মাছই ধরব না। কাল থেকে আমার ত্রিসীমানায় বসতে দেব না বলে দিচ্ছি। রামহরি জ্যাঠার যত রাগ আমাদের ওপর এসে পড়েছে বুঝলাম। নইলে তার মাছ পালিয়ে গেল সুতো কেটে, তাতে আমাদের অপরাধ কোথায়? হাবুল নিচু স্বরে বললে, বারে, উনি পচা সুতো নিয়ে মাছ ধরতে এসেছেন, তাতে আমাদের দোষ বুঝি? আমরা মাছকে শিখিয়ে দিইনি তো। যা হোক, রামহরি জ্যাঠা তো ছিপ গুটিয়ে চলে গেলেন। তারপরেই যে ঘটনাটি ঘটল, আমাদের মতো বালকের জীবনে সেরূপ ঘটনা আর কখনো ঘটেনি। রামহরি জ্যাঠা চলে যাওয়ার মিনিট 15 পর হঠাৎ আমার নজর গেল বাঁ দিকে শ্যাওলা দামের ধারে একটা সাদা সরের ফাতনা একবার ডুবছে একবার উঠছে। আমার কথায় হাবুলও সেদিকে চেয়ে দেখলে। ফাতনাটা ক্রমেই যেন ডাঙার দিকে আসতে লাগলো, অথচ খালের স্রোত তো এখন উল্টো দিকে বইছে। তবে ফাতনা ডাঙার ধারে আসছে কিসের জোরে? হাবুল বললে, তাই তো সন্তুদা, ওটা কি হচ্ছে? হঠাৎ আমি জিনিসটা বুঝতে পারলাম। রামহরি জ্যাঠার সেই ছিপের ফাতনা, বড় মাছ ওর তলায় বড়শিতে বেঁধে আছে। কথাটা যেমন মনে হওয়া, আমার সমস্ত শরীর দিয়ে যেন কিসের ঝাঁঝ বেরিয়ে গেল। ততক্ষণ আমি সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছি। হাবুলকে বললাম, রামহরি জ্যাঠা সেই মাছটা, ও জখম হয়ে এসেছে বলে অবসন্ন হয়ে ডাঙার দিকে আসছে। জলে নামো সবাই। হাবুল বললে, পচা, তুই ছেলে মানুষ আছিস, পরনের কাপড় খুলে ফেল, মাছটাকে কাপড় দিয়ে জাপটে ধরতে হবে। আমি বললাম, ভারী মাছ, খুব সাবধানে তুলবার চেষ্টা করো, জলের তলায় ওর কুমিরের মতো শক্তি। সবাই মিলে জলে নামলাম। ফাতনা ধরে সন্তর্পণে টান দিতেই জলের তলায় প্রকাণ্ড মাছ ছটফট করে উঠে জল ছিটিয়ে আমাদের সারা গা ভিজিয়ে দিলে। আমাকে তো টেনেই নিয়ে গেল কিছু দূর। হাবুল আমার কোমর জড়িয়ে টেনে রাখলে, বললে, টান দিস নে, সুতো ছিঁড়ে যাবে, মস্ত মাছ, সাবধানে তোল। প্রায় মিনিট 15 ধরে মাছটা জুজল। যারা কখনো বড় মাছ ছিপে ধরেছে তারাই জানে ব্যাপার কি। একবার এমন হলো যে মাছ বুঝি আর থাকে না, চোঁ চোঁ ছুটল বেশি জলের দিকে। তার চেয়েও ভয় ছিল ঘন কচুরিপানার দামের নিচে গিয়ে লুকোলে এ মাছের সন্ধান আর পাওয়া যাবে না।
অবশেষে মাছটা ক্রমেই অবসন্ন হয়ে পড়তে লাগলো। মুখে 2.5 ইঞ্চি বড়শি নিয়ে কতক্ষণ পারবে? মাছ অবসন্ন হলে ক্রমশ আপনি ডাঙার কাছে আসে। পচা সেই সময় কাপড় দিয়ে মাছটা জাপটে ধরল। আমরা সবাই গিয়ে পড়লাম মাছটার উপরে। টেনে ডাঙায় তুলে দেখি 4-5 আন্দাজ ওজনের রুই মাছ। গ্রামে ঢুকবার পথেই রামহরি বর্ষেলের ঘর। তখন সন্ধ্যার অন্ধকার হয়ে এসেছে। রামহরি জ্যাঠা দাওয়ায় বসে তামাক খাচ্ছেন। আমরা হৈ হৈ করে আসছি দেখে তিনি জিজ্ঞেস করলেন, কিরে, মাছ পেলি নাকি? আমাদের উদ্দেশ্য ছিল তাই, রামহরি জ্যাঠার নাকের সামনে দিয়ে বড় মাছটা নিয়ে যাব। দাওয়া থেকে নেমে এসে রামহরি বললেন, এত বড় মাছটা তোরা কোন ছিপে ধরলি? তোদের সঙ্গে তো বড় ছিপ ছিল না। আমি বললাম, হরকোলা বড়শির 1খানা ছিপ আছে, এই যে। রামহরি হাজার হোক ওস্তাদ বর্ষেল তো, আশ্চর্য হয়ে বললেন, মাছটা নিতান্তই তাহলে মরণ ছিল। হরকোলা বড়শিতে 500 রুই মাছ ওঠে, এ কখনো সম্ভব হয় না। তোদেরও ছেলেখেলা করতে গিয়ে এত বড় মাছটা জুটে গেল অমনি অমনি, নইলে ও মাছ হরকোলা ছিপে ডাঙায় ওঠানো তোদের সাধ্যে ছিল? ওই যে বললাম, মাছটার কপালে নিতান্তই মৃত্যু ছিল আজ। বাড়ি ফিরে রামহরি জ্যাঠার বাড়ি আমরা 1.5 কাটা মাছ আর মুড়োটা পাঠিয়ে দিলাম।